এর মধ্যে দরজায় অনবরত করাঘাতে শব্দ দরজার দিকে তাকিয়ে আবারও বিছানার দিকে তাকায়। কেউ নেই। সারা ঘরে চোখ বুলিয়ে দেখে সে ছাড়া রুমে কেউ নেই। ফ্লোরে ভাঙা ফুলদানি ছড়িয়ে ছিটিয়ে আছে। শব্দ দেয়াল ধরে কোনো মতে দরজার সামনে যেয়ে দরজা খুলে দিতেই এক লোক হুড়মুড় করে ঘরে ঢোকে। আশেপাশে তাকিয়ে বলে, সবজি কি করছেন? এসব কিউট ওরা। শব্দ কিছু না বলে হেঁটে বিছানায় বসে। লোকটা ইংলিশ বোঝে না, বাংলা ভালো করে না বুঝলেও একটু আধটু বোঝে। তাই শব্দ বলে, अब्दुल माफ़ करिए, मैं बहुत परेशान हूँ। मेरी बहन प्रेग्नेंट है। सुबह ही उसका ऑपरेशन हुआ है। उसका तबीयत कोई अच्छा नहीं। एयरलाइंस को कॉल किया था पर मौसम खराब होने के लिए अब सब बंद है। লোকটা বোধহয় শব্দের কথা বুঝল। লোকটা দুঃখ প্রকাশ করে চলে যায়। 72 ঘন্টা পর শব্দ এসেছে। রোদসীর অবস্থা আগের থেকে উন্নত হলেও বাবুর অবস্থা আগের মতোই। কোনো উন্নতি ডক্টরেরা দেখতে পাচ্ছে না। তার মধ্যে ডক্টর জানিয়েছে বাবুর হার্টে ছোট একটা ছিদ্র আছে। এটা শোনার পর রোদসীর পাগলামি আরো বেড়ে যায় আর বারবার ডুকরে কেঁদে ওঠে। একটু পরপরই বলে মেয়েকে দেখবে। এদিকে রোদসীর এই অবস্থা, ওদিকে বাবুর অবস্থা এমন। শব্দের মনে হচ্ছে অথৈ সাগরে পড়েছে। সাইফও বসে নেই। লোকটা বাবুর জন্য এটা আনো ওটা আনো এসবে দৌড়াদৌড়ির মধ্যে আছে। আর রোদসী দেখাশোনা করছে শব্দ। শব্দ দোয়া করে এমন দিন যেন আর কারো জীবনে না আসে। এমন দিন যে সে কিভাবে পার করছে একমাত্র সেই জানে। রোদসীর কান্না বাড়তে থাকে, সাথে পাগলামি তো আছে। তাই শব্দ ডক্টর ডেকে বলে তাকে যেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে। ডক্টরের শব্দের কথা মতো রোদসীকে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর রোদসী ঘুমিয়ে পড়ে। রোদসী ঘুমিয়ে পড়ার পর কেবিন থেকে বেরিয়ে শব্দ বেবির কেবিনে যায়। বেবিও ঘুমাচ্ছে। শব্দ যেয়ে বাবুর মুখের দিকে তাকিয়ে পাশে চেয়ার টেনে বসলো। শব্দ বসার সাথে সাথে রুমে থাকা নার্সটা কেবিন থেকে বেরিয়ে যায়। শব্দ বাবুর মুখের দিকে তাকায়। কি স্নিগ্ধ লাগছে, একদম একটা ফুলের মতো। রোদসী বাবু নাম রেখেছে রিন্তিহা উর্জা। মেয়েটার সাথে নামটা একদম মিল পায় শব্দ। রিন্তিহা অর্থ একটি সুন্দর ফুল। আর মেয়েটাকে দেখে সর্বপ্রথম কোনো পবিত্র ফুলের কথাই মনে পড়বে। শব্দ নার্সকে ডাকতে সে আসতেই শব্দ বলে বাবুকে তার কোলে উঠিয়ে দিতে। নার্স রিন্তিহাকে কোলে তুলে দিতে শব্দের মনে হলো সে কোনো তুলো কোলে নিয়েছে। রিন্তিহাকে পুতুলের মতো লাগছে। রিন্তিহাকে কোলে নেওয়া মাত্রই রিন্তিহা নড়ে চড়ে তাকালো। চোখ দেখে শব্দ চমকে উঠল। চোখগুলো কেমন ধূসর রঙা বর্ণের, ঠিক তার চেনা পরিচিত কারোর সাথে মিলে। কিছুক্ষণ থমকে তাকিয়ে রইল শব্দ, শ্রেয়ার মতো। হ্যাঁ, আর কিছুটা ধারালো চোখ, ঠিক উচ্ছ্বাসের মতো। কিন্তু রিন্তিহার সাথে ওদের সম্পর্ক কি? ওদের সাথে তো রক্তের সম্পর্ক নেই। তাহলে কোইন্সিডেন্স। শব্দের হাত পা কেঁপে উঠল। সে নার্সের কাছে রিন্তিহাকে দিয়ে উঠে দাঁড়াতেই সাইফ দরজা ঠেলে ভেতরে আসে। কিন্তু শব্দ এক মুহূর্ত না দাঁড়িয়ে এলোমেলো পায়ে বেরিয়ে আসলো। আর সাইফ অবাক নয়নে তা দেখল। শব্দ যে রোদসীর কেবিনের সামনের ওয়েটিং চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মাথা কাজ করছে না। উচ্ছ্বাস বা শ্রেয়ার সাথে রিন্তিহার কি সম্পর্ক? আর শ্রেয়া মারা যাবার 3 বছর পর হঠাৎ হ্যালুসিনেশন, এগুলো কি আসলেই হয়? আর কোইন্সিডেন্স? এত মিল, এটা কি আদৌ সম্ভব? শব্দ উঠে রোদসীর কেবিনে দরজায় দাঁড়ায়। কিছু সময় নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। রোদসী কপালের ওপর হাত রেখে রুমের সিলিংটার দিকে তাকিয়েছিল। দরজার আওয়াজ হতে দরজার দিকে তাকিয়ে দেখে শব্দ দাঁড়িয়ে আছে। রোদসী আলতো হেসে আবারও চোখ সিলিংয়ে নিবদ্ধ করে। শব্দ নিঃশব্দে হেঁটে এসে রোদসার বেডের পাশে টুল টেনে এনে বসে। তারপর কিছু সময় নিয়ে মুখ খোলে। আমি সরি। রোদসী শব্দের দিকে ফিরে তাকিয়ে বলে, কেন? এই যে সময়ে তোর আমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোর পাশে থাকতে পারলাম না। রোদসী হাসল। যা হবার তা হয়ে গেছে ভাইয়া। আর সাইফ সাহেবকে ধন্যবাদ জানিও, উনি অনেক ধকল সামলেছে। শব্দ মাথা নামিয়ে হাসল। রোদসী বলল, উর্জাকে দেখেছো? শব্দ দৃঢ় দৃষ্টি নিবদ্ধ করল রোদসীর পানে। তারপর গম্ভীর কণ্ঠে জবাব দেয়, রিন্তিহাকে দেখেছি, ঘুমোচ্ছে। রিন্তিহা দেখতে কিছুটা আমার এক বন্ধুর মতো লাগে। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? আরও চোখটা ধূসর রাঙা, ঠিক শ্রেয়ার সাথে মিল, আর আমার সেই বন্ধুর মতো। শব্দ একসাথে এতগুলো কথা বলে থামল। রোদসীর ভেতরটা কেমন যেন কেঁপে উঠল মনে হলো।
তার চোখের বর্ণনা শুনে সর্বপ্রথম একটা শ্যামবর্ণের পুরুষটার মুখ রোদসীর চোখে ভেসে উঠল। যে চোখের বর্ণনা শব্দ দিয়েছে সেই চোখ, হ্যাঁ সেই ধারালো চোখ খুব কাছে থেকে দেখেছে রোদসী। তাহলে মেয়ে কি তার মতোই হয়েছে, যার থেকে এত পালিয়ে বাঁচল? আচ্ছা, সে যখন জানবে তাদের ছোট্ট ছোট্ট হাত পা, লালচে ঠোঁট, ধূসর রঙের ধারালো চোখের একটা জীবন্ত পুতুল পৃথিবীতে এসেছে, তাহলে মাহাদ্রির রিয়াকশন কেমন হবে? সে কি খুশি হবে? রোদসী আর ভাবতে ইচ্ছে হলো না। চোখ বন্ধ করতেই চোখের কার্নিশ থেকে চোখের জলের রাশি গড়িয়ে পড়ল। শব্দ সেটা দেখে রোদসীকে জিজ্ঞেস করে, খারাপ লাগছে কি? ডাক্তার ডাকবো? রোদসী মাথা নাড়িয়ে না বলে সে ঠিক আছে। তাই শব্দ উঠে দাঁড়ায়। এখন রোদসীকে একটু সময় দেওয়া উচিত, ব্যক্তিগত সময়। শব্দ কেবিনের বাহিরে সে ফোন বের করে। এত ঝামেলার মাঝে উষা মেহজাবিন নামক এক রমণীর খবরই নেওয়া হয়নি শব্দের। তাই উষা নম্বর ডায়াল করে শব্দ হেঁটে এসে কাছের সামনে, তারপর রাস্তার বাহিরে চোখ রাখে। আজকে আকাশটা কত স্বচ্ছ, মেঘগুলো ঘুরছে। এসব দেখতে দেখতে উষাকে কল করে। কল দেওয়ার কিছুক্ষণ পরে কল রিসিভ হয়। শব্দ কিছু বলার আগে উপাস থেকে এক রমণীর উথলা কণ্ঠ ভেসে আসে শব্দের কানে। শব্দ হাসে, মেয়েটা আসলেই বাচ্চা। শব্দ উষাকে থামতে বলে, তারপর বলতে শুরু করে, আপনার সব প্রশ্নের জবাব আপনি পাবেন। আগে একটু শান্ত হন, তারপর পানি খান। রাখেন আপনার পানি, আগে বলেন কই ছিলেন? আর হঠাৎ করে কি আমার গায়েব হয়ে যায়? কতগুলো কল দিয়েছি, সে খেয়াল আছে আপনার? এদিকে যে আমার চিন্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সে খেয়াল আছে আপনার? অবশ্য খেয়াল রাখবেন কেন, কে হই আমি আপনার? শব্দ হাসে। এত অভিযোগ শুনে মেয়েটা তাহলে অভিমানও করতে জানে। শব্দ এবার বলতে শুরু করে, আমি ঢাকাতে ছিলাম, হঠাৎ করেই ভারত যেতে হয়েছে। আর ওখানে সকালে পৌঁছে অপারেশন করে বাসায় ফিরতে না ফিরতেই আমার কলিগের কল আসে। আপনাকে তো আগেই বলেছিলাম আমার বোন প্রেগনেন্ট ছিল। আমি যেতে চাইনি, তাও জোর করে ভারত গিয়েছি। তবুও মন টিকছিল না। রাতে কলিগের কল আসে এবং বলে আমার বোন ওয়াশরুমে স্লিপ খেয়ে পড়ে গেছে। তখন আর সি সেকশন করা হয়ে গিয়েছিল, কিন্তু বাবু আর মা দুজনেরই অবস্থা শঙ্কাজনক। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এয়ারলাইন্সে কল করলাম, সেখানে আবহাওয়া ত্রুটি থাকার কারণে ফ্লাইট পোস্টপন। সেদিনটা আমার কেমন দমবন্ধ কেটেছে তা আমি কাউকে বোঝাতে পারবো না। তারপর তো দেশে ফিরে বাবু আর বোনের আশপাশেই ছিলাম। কিভাবে কি হলো বুঝতে তো পারছেন, ব্যস্ত ছিলাম। উষা শান্ত হয়ে যায়, তারপর জিজ্ঞেস করে, আপু ঠিক আছে? আর বাবু? শব্দ একটু হাসার চেষ্টা করে জবাব করে, আপনার আপু এখন আগের থেকে সুস্থ, কিন্তু রিন্তিহার কন্ডিশন। এতটুকু বলেই শব্দ চুপ হয়ে যায়। এতে উষা আরো উথলা হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবুর? ঠিক আছে, কথা বলছেন না কেন? রিন্তিহা ঠিক আছে, তবে ডাক্তার জানিয়েছে ওর হার্টে ছোট একটা ছিদ্র আছে। ঠিকমতো কেয়ার আর ডক্টরের কথা মতো চিকিৎসা চললেই ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন রাখি। উষার আরেকটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল এই প্রাণঘাতী পুরুষের সাথে, তবে সময় আর পরিস্থিতি বিবেচনা করে তা বলতে আর সাহস করে না উষা। তাই আচ্ছা বলে কল কেটে দেয়। শব্দ কল কেটে কি যেন মনে করে উচ্ছ্বাসকে কল করে। কল রিসিভ না হওয়ায় আবারও রোদসীর কেবিনের দিকে যেয়ে দরজা ধরতেই শব্দের ফোনটা বিপ বিপ আওয়াজ করে কেঁপে ওঠে। শব্দ ফোনের দিকে তাকিয়ে দেখে উচ্ছ্বাস কল দিয়েছে। তাই দরজা ছেড়ে আবারও কাছের গ্লাসের সামনে এসে দাঁড়িয়ে রাস্তায় চোখ রেখে কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে উচ্ছ্বাস বলে ওঠে, কল দিয়েছিলে? আসলে আমি একটু ব্যস্ত। আমার বোনের মেয়ে বাবু হয়েছে, সময় পেলে দেখে যাস। হাতে একটু সময় নেই, বুঝেছি তো। এখনো সাইকিয়াট্রিস্টের কাছে আমি, কাউন্সিলিং চলছে। সময় পেলে অবশ্যই কোনো সময় দেখতে যাব। শব্দ উচ্ছ্বাসের কথা শুনে আর কিছু না বলে কল কেটে দিয়ে আবারও রোদসীর কেবিনে চলে যায়। সেদিনের পর দিন 7 পর রোদসী এবং রিন্তিহাকে রিলিজ করে বাসায় আনা হয়েছে। ডাক্তার বলেছে ঠিকমতো দেখাশোনা এবং সময় মতো চেক আপ করালেই রিন্তিহা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। এতে সবাই সহমত পোষণ করলেই রোদসী আর রিন্তিহাকে বাসায় শিফট করা হয় এবং রোদসীর অবস্থা ঠিকঠাক থাকলেও রিন্তিহা মাঝে মাঝেই অসুস্থ হয়ে যায়। রিন্তিহা সবেমাত্র 3 মাসে পড়েছে। আজকে কথা ছিল শব্দ রোদসী এবং রিন্তিহাকে নিয়ে হসপিটালে যাবে, কিন্তু বরাবরের মতোই আবারও ইমার্জেন্সি অপারেশন পড়ায় শব্দ যেতে পারে না। তাই কল করে সাইফকে রিকোয়েস্ট করে যাতে রোদসী আর রিন্তিহাকে যেন একটু হসপিটালে নিয়ে যায়। সাইফ হলো তৎপর লোক, সময় অনুযায়ী বাসায় হাজির হয়।
এদিকে রিন্তিহার কান্না থামছেই না, তার জন্য রোদসীও রেডি হতে পারছে না। সাইব এগিয়ে সে রিন্তিহাকে কোলে নিয়ে বলে, আমি ওকে নিয়েছি, তুমি রেডি হয়ে আসো। রোদসী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজের রুমে চলে যায়। কোনো মতে একটা শাড়ি পেঁচিয়ে নিচে চলে আসে। তা দেখে সাইব বলে, তাড়াহুড়োর কিছু নেই, আসতে আসো। রোদসী আস্তে নেমে এসে রিন্তিহাকে নেওয়ার জন্য হাত পাতে এবং বলে, উর্জাকে আমার কাছে দিন, আপনি তো ড্রাইভ করবেন, আপনার সমস্যা হবে। সমস্যা নেই, এসো। সাইব আগে আগে হেঁটে এসে রোদসীর জন্য গাড়ির দরজা খুলে দেয়। রোদসী হেসে গাড়িতে উঠে বসে। সাইফও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে রোদসী বোঝে সাইফের রিন্তিহাকে সামলে ড্রাইভ করতে হিমশিম খেতে হচ্ছে। তাই রোদসী বলে, এভাবে উর্জাকে নিয়ে পারবেন না, উল্টো ব্যথা পেতে পারে। আপনি উর্জাকে আমার কাছে দিয়ে ড্রাইভ করুন, তারপর হসপিটালে যেয়ে না হয় আপনি উর্জাকে নিয়ে। সাইফের আসলে রিন্তিহাকে কোলে নিয়ে ড্রাইভ করতে সমস্যা হচ্ছিল, তাই সে দ্বিমত না করে রিন্তিহাকে কোলে থেকে রোদসীকে দিয়ে দেয়। হসপিটালে এসে রিন্তিহাকে ডক্টর চেক আপ করে জানায় সে এখন মোটামুটি রিকভারি করে আসছে, আর কেয়ার করতে হবে। এসব শুনে রোদসী এবং সাইফ একে অপরের দিকে তাকায়। আবারও ডাক্তারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসে। তারপর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসতে রিন্তিহাকে সাইফ কোলে তুলে নেয়, আর রোদসী তা দেখে হাসে। উচ্ছ্বাসের আজকে শেষ কাউন্সিলিং ছিল, তাই ডক্টর বলেছে হসপিটালে আসতে চেম্বারে যাবার আর দরকার নেই। সে কথা শুনে মাত্রই হসপিটালে এসেছিল কাউন্সিলিং এর জন্য। কি মনে হতে পাশে তাকিয়ে হঠাৎ করে রোদসীকে দেখে। রোদসীর সাথে এক লোক আর তার কোলে বাবু দেখে উচ্ছ্বাস থমকে দাঁড়িয়ে যায়। সাথে সাইফ আর কোলে বাবু দেখে মনে হচ্ছে উচ্ছ্বাসের দুনিয়া দুলে উঠল। এসব বিশ্বাস হচ্ছে না, শেষে কিনা রোদসী। না, এ হতে পারে না। দ্রুত পা বাড়াতেই ভিড়ের মধ্যে রোদসীকে হারিয়ে ফেলে উচ্ছ্বাস। তার মনে হচ্ছে তার জানটা কেউ বের করে নিয়ে যেতে চাইছে। কোনো মতে পকেট হাতড়ে ফোন বের করে শব্দকে কল দিয়ে এলোমেলো পায়ে বাহিরের দিকে হেঁটে আসে। শব্দ কল রিসিভ করতে উচ্ছ্বাস ভাঙা ভাঙা ভাবে বলে, ভাই, আমার বউকে মাত্র দেখেছে। কি বলছিস? কই তুই? হসপিটালে। ও বিয়ে করে নিয়েছে, বেবিও আছে। মাত্র এক লোকের সাথে বেরিয়ে গেল, আমি আগাতে গেলেই হারিয়ে গেল। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। ও কি তাহলে আমার সাথে চিট করছে? তাই বাসা থেকে পালানোর পর ওকে আমি খুঁজে পাইনি। তুই শিওর কি করে যে তোর বউ তোকে চিট করেছে? বিয়ের আগে বা বিয়ের পর এমন কিছু দেখেছিস? আমার জানা মতো ও বিয়ের আগে এমন ছিল না। ওর লাইফে কেউ ছিল না। আমি নিজের চোখে দেখেছি। ওর সাথে একটা লোক ছিল, আর তার কোলে একটা বাচ্চা ছিল। তাহলে তুই সামনে যাসনি কেন? অনেক ভিড় ছিল, আমি পেছন থেকে দেখছি। সামনের দিকে যেতে যেতে হারিয়ে গেল ওরা। বুঝেছি। তুই এক কাজ কর, হাসপাতালে গিয়ে খবর নে ভালো মতো, আর দেখ তোর বউয়ের সাথে লোকটা আর বাচ্চাটা কে বা কার ছিল। আগে খবর নে, পরে যাচ কর। উচ্ছ্বাস সাথে সাথে শব্দের দিকে তাকালো। এই কথাটা তার মাথায় আসেনি। তারপর উচ্ছ্বাস শব্দের থেকে বিদায় নিয়ে তাৎক্ষণিক ওখান থেকে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতাল থেকে বের হয়ে রোদসী কেমন চুপটি করে রিন্তিহাকে কোলে নিয়ে বসে আছে। তাই সাইফ বলল, তাওয়াসুম পার্কে বসবে? রোদসী সাইফের দিকে তাকালো। সাইফের কথা শুনে সাইফ ধীরে বলল, তোমাকে দেখে মনে হলো তোমার মন খারাপ, তাই বললাম আর কি। রোদসী মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, পার্কে বসবো, সমস্যা নেই। সাইফ সম্মতি জানিয়ে ড্রাইভ করতে লাগলো। গন্তব্য তাদের এখন আপাতত পার্কে। হাসপাতালের রিসেপশনে গিয়ে তড়িঘড়ি করে উচ্ছ্বাস পৌঁছালো। এক্সকিউজ মি। রিসেপশনের মেয়েটি উচ্ছ্বাসের পানে চাইল। উচ্ছ্বাসকে কেমন পাগলাটি লাগছে, তবুও মুখে হাসি ফুটিয়ে মেয়েটি বলল, আমার একজনের ব্যাপারে জানার ছিল। পেশেন্ট হবে হয়তো, আপনি কি একটু বলতে পারবেন? আমাকে সাহায্য করতে পারবেন? মেয়েটি এবার সিরিয়াস মুখে উচ্ছ্বাসের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর বলে, সরি স্যার, এটা আমাদের নিয়মের বাইরে। আমরা আপনাকে কারো ব্যাপারে বলতে পারবো না বা কোনো রিপোর্ট দেখাতে পারবো না। এটা আমাদের হাসপাতালে কর্তৃপক্ষ জানলে আমার সমস্যা হবে। বলেই মেয়েটি ঘুরে কম্পিউটারে কাজ করতে শুরু করলো। তবুও উচ্ছ্বাস নিজেকে শান্ত রেখে বলে, আচ্ছা, রিপোর্ট দেখাতে হবে না। আপনি যা সেটুকু বলুন, স্বাগত এখন পর্যন্ত রোদসী তাপসুম নামের কোনো মেয়ে এসেছিল কিনা, সাথে একটা লোক আর বাচ্চাও ছিল।
মেয়েটি এবার আবারও উচ্ছ্বাসের দিকে তাকালো, তারপর বলল, আপনাকে কতবার বলবো, হাসপাতালে পেশেন্টদের খবর আমরা বাইরে বলি না, এটা নিয়মের বাইরে। তবে আপনি অনুমতি আনতে পারলে আমরা ব্যাপারটা বিবেচনা করে বলতে পারি। উচ্ছ্বাসের মেজাজ আরো খারাপের দিকে যাচ্ছিল, তবুও সে যার কাছে কাউন্সিলিং করেছে তাকে কল দিয়ে বলে, রিসেপশন থেকে আমি একজনের ব্যাপারে জানবো, আপনি একটু ওনাকে বলে দিন তো। লোকটা মেয়েটির সাথে কথা বলল, মেয়েটিকে বুঝিয়ে দিতে মেয়েটি সম্মতি জানিয়ে ফোন ফিরিয়ে দেয় উচ্ছ্বাসের কাছে, তারপর বলে, স্যার অনুমতি দিল, আমার কাছে কাগজ নেই, তবে আমি আপনাকে কিছু ডিটেলস দিতে পারবো। পেশেন্টের নাম তাবাসসুম, তার 3 মাস আগে সিজারে মেয়ে বেবি হয়েছে এবং আমাদের কাছে বেবির জন্মের সময় একটা বন্ড পেপার আছে যেটায় ডাক্তার সাইফ আকন সিগনেচার করেছেন। সিজারের সময় এমার্জেন্সি পড়েছিল, মেয়েটা মনে হয় স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, যার কারণে প্রচুর ব্লাড যায় এবং বেবি উল্টে যাওয়ায় তাকে ইমিডিয়েটলি সি সেকশনে নিতে হয় এবং যতটুকু সার্ভেতে শো করছে তাতে বেবির হার্টে একটা ছিদ্র আছে, যার কারণে তার বেবিকে নিয়ে কাউন্সেলিং করতে আসতে হয় এবং আজকেও তিনি এসেছিলেন তার বেবির চেক আপের জন্য। এতটুকুই তথ্য আছে আমাদের কাছে। ধন্যবাদ স্যার। উচ্ছ্বাসের মাথা কাজ করছে না, রোদসী শেষ পর্যন্ত তাকে এভাবে ঠকালো, বিয়ে করে নিল এভাবে। আর বাচ্চাটা, মেয়েটা আসলো কিভাবে, বাচ্চাটা কার? এত সব ভেবেই পায় না উচ্ছ্বাস। ভাবতে ভাবতে হেঁটে এসে পাশের ওয়েটিং রুমে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ে, নিজের মাথার চুল আঁকড়ে ধরে। তার মাথা মনে হচ্ছে ছেড়ে যাচ্ছে, এগুলো কিভাবে করলো রোদসী? আর বাচ্চাটাই বা কার? উচ্ছ্বাস হসপিটালের থেকে বের হয়ে কোনো মতে শব্দের হসপিটালে আসে, তারপর হসপিটাল থেকে যত তথ্য পায় তার শেয়ার করে শব্দকে। শব্দ সব শান্ত ভঙ্গিতে বসে শুনে। উচ্ছ্বাস শব্দকে বলে, আমি বুঝতে পারছি না ও এইভাবে বিট্রে কিভাবে করলো। আর বাচ্চাটাকে কেন টানছিস তুই? এখানে বাচ্চাটার তো কোনো দোষ আমি দেখছি না। শীতল শোনালো শব্দের এই প্রশ্নটা। উচ্ছ্বাস তাকিয়ে কিছুটা উচ্চস্বরে বলে, তাহলে কি করবো ভাই? নিজের বউকে অন্য কারোর সাথে দেখলে কার মাথা ঠিক থাকে? তুই পারতি। আমি যদি ওদের ধরতে পারতাম, প্রথমে লোকটাকে খুন করতাম, আর ওদের যে কি করতাম তা আমি নিজেও জানি না। উচ্ছ্বাস রাগে ফসফস করে শ্বাস ছাড়ল। এখন উচ্ছ্বাসকে ঠিক একটা হিংস্র বাঘের মতো লাগছে, চোখগুলো রক্ত লাল হয়ে আছে। শব্দ উচ্ছ্বাসের কথা শুনে এবং শব্দ উচ্ছ্বাসকে শান্ত হতে বলে, তারপর জিজ্ঞেস করে, বাচ্চাটার বয়স কত হবে? অ্যারাউন্ড 3 months মেবি। তোর বউ পালিয়েছে কবে? হিসেব কর। এমনও তো হতে পারে বেবিটা তোর। উচ্ছ্বাস চমকে শব্দের দিকে তাকায়, এই কথাটা তার মাথায় আসেনি। তারপর উচ্ছ্বাস হিসেব কষতে বসে। রোদসী পালিয়েছে প্রায় 1 বছরের বেশি, আর বেবি হতে 10 মাস লাগে, সাথে 3 মাস, তাহলে মোট 13 মাস। তাহলে রোদসী পালানোর আগেই বা ওই সময়ই বেবি কনসিভ করেছে। আর গর্ভ অবস্থায় বিয়ে বা ডিভোর্স কিছুই হয় না। আর রোদসী জানে উচ্ছ্বাস মরে গেলেও রোদসীকে ডিভোর্স দেবে না, তাই ডিভোর্স লেটার পাঠিয়ে ঘুমন্ত বাঘকে জাগানোর সাহসে রোদসী করবে না। সব হিসেব মেলানোর পর উচ্ছ্বাস বিস্ফারিত নয়নে শব্দের পানে তাকায়। শব্দ মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? উচ্ছ্বাস কোনো কথা না বলে দাঁড়িয়ে যায়। সেই প্রথমের মতো খ্যাপাটে দেখালো উচ্ছ্বাসকে। উচ্ছ্বাস ভয়ঙ্কর শীতল কণ্ঠে শব্দকে বলে, বেবিটা আমার, আর রোদিশ আমার ফাদারহুডের বেস্ট মোমেন্টগুলো থেকে বঞ্চিত করেছে। আমি ওকে পেলে যে কি করব আমি জানি না, বাট আই সোয়ার আই উইল কিল হার। আই উইল নেভার ফরগিভ হার ফর হার দিস মিস্টেক্স। আর পালানো, এটার জন্য কোন শাস্তি অপেক্ষা করছে আমি সেটা নিজেও বলতে পারছি না। শি মেড মি এ সাইকো। শব্দ বুঝলো উচ্ছ্বাস নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, তবুও শব্দ বোঝানোর ভঙ্গিতে বলল, মাথা ঠান্ডা কর। যেহেতু তুই এই শহরে ওকে দেখেছিস, তাহলে এই শহরেরই কোথাও ও আছে। ওর ব্যাপারে খোঁজ নে, দেখ কোথায় আছে। আর শুধু যে ওর মিস্টেক আছে তা বলবে না, তোরও আছে, নাহলে এমন করতো না। তাই যা করবে আমি প্রফিট করব ভেবে চিন্তে করবি। এগুলো পরে চিন্তা করা যাবে। এখন মাথা ঠান্ডা কর, রাত অনেক হয়েছে, বাসায় যা। আমিও বাসায় যাব, আমার বোন অপেক্ষা করছে। উচ্ছ্বাস আর কোনো কথা না বলে শব্দের কেবিন থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা করে, আর শব্দও বাসার দিকে চলে যায়। রাতে ডিনার করতে বসলে শব্দ রোদসীকে জিজ্ঞেস করে ডক্টর কি বলেছে। রোদসী জানায় আগের থেকে ঊর্জা মোটামুটি ভালো পর্যায়ে আছে। শব্দ খাবার খেতে খেতে উচ্ছ্বাসের কথা চিন্তা করছিল। রোদসী খাবার শেষ করে উঠতে যাবে, তখনই শব্দের উপর চোখ পড়ে। তারপর রোদসী শব্দকে প্রশ্ন করে, ভাইয়া কিছু হয়েছে?
তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে? শব্দ মাত্রই খাবার মুখে দিয়েছিল। রোদসীর কথা শুনে শব্দ রোদসীর মুখের দিকে তাকায়, তারপর মুখে খাবারটা শেষ করে বলে, আমার এক বন্ধুর কথা চিন্তা করছি। তোমার বন্ধুর চিন্তা? ছেলেটা ভালো, স্কুল কলেজ আমরা একসাথেই ছিলাম, কারোর সাথে অত মিশতো না, নিজের মতোই থাকতো। তারপর কলেজ কমপ্লিট করার পর আমাদের আর যোগাযোগ ছিল না। ওই যে ওর বোন আর ভাইয়ের বিয়েতেই তো সেদিন গেলাম। ওর সাথে যোগাযোগ না থাকার কারণ ছিল আমি মেডিকেল চলে যাই আর ও ভার্সিটিতে চলে যায়, তাই আমাদের মধ্যে আর অত কথাবার্তা হয়নি। আর হঠাৎ একদিন ওর পরিবারের একজন অসুস্থ হয়, তো ওরা তাকে হসপিটালে নিয়ে আসে, তখনই আবারও দেখা হলো। তাহলে এখানে চিন্তা করার কি আছে? চিন্তা এখানে না, ছেলেটার মারাত্মক অ্যাঙ্গার ইস্যু আছে, ঘাড় তারাও বলতে পারিস। যা ওর তা ওর লাগবেই, সেটা যেভাবেই হোক না কেন তার করে নিতেই হবে। কলেজে একবার ওর মারামারি দেখেছিলাম। ও একটা ঘুমন্ত বাঘ, চুপচাপ থাকে, তবে রেগে গেলে মানুষ খুন করতে ওর সময় লাগবে না। এসব কথা শুনে সর্বপ্রথম রোদসীর উচ্ছ্বাসের কথা মনে হলো, তাই আরো আগ্রহী দৃষ্টিতে মনোযোগী শ্রোতার মতো শব্দের কথা শুনতে লাগলো। শব্দ আরো বলতে লাগলো, এইটুকু পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু ছেলেটা বিয়ে করার 7-8 মাস পর ওর বউ পালায়, কারণ ওরই অ্যাঙ্গার ইস্যু। আর বুঝি তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক তোর স্বামীর মতো। সে যাই হোক, ওর বউয়ের অনেক খোঁজ করে কিন্তু পায়নি। তার মধ্যে ওর যে সমস্যাটা ছিল তার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো শুরু করে। আজকে ওর কাউন্সেলিংয়ের লাস্ট ডে ছিল। আর জানিস কি হয়েছে? আজকে ওর বউকে দেখে ওই হসপিটালে সাথে নাকি একটা লোক ছিল যার কোলে বাবু ছিল নাকি। এখন ও তো রেগে শেষ। আমি বুঝি না ওরা এই প্রবলেমগুলো সলভ না করে এত জটিল করে কেন। ছেলেটার অবস্থা ভেবে আমার খারাপ লাগছে। কোন হসপিটাল ছিল ভাই? এফ হসপিটাল, উর্জা যেখানে হলো। রোদসী চমকায়, তারপর নিজেকে সামলে একটা কাচের গ্লাসে পানি খেতে খেতে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার বন্ধুর নাম কি? উচ্ছ্বাস। রোদসীর হাত থেমে গেল। হাতের কাচের গ্লাসটার শোভা পেল মেঝেতে ভাঙা অবস্থায়, টুকরো টুকরো কাচ ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে, সাথে পানিগুলো গড়িয়ে পড়ল কত দ্রুত। মানুষটার নাম শুনে রোদসী আর পানিটুকু গিলতে পারল না। পানিটুকু রোদসীর নাকে মুখে উঠে যায়। কাশতে কাশতে কোনো মতে হাত দিয়ে চেয়ার ধরে। শব্দ অবাক চোখে রোদসীকে দেখে। রোদসী কোনো মতে চেয়ারটা ধরে দাঁড়িয়ে শব্দের পানে তাকায়। তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারাই যাবে। ঠিক সেই প্রথম দিনে রোদসীকে দেখলো মনে হচ্ছে শব্দের কাছে। শব্দ রোদসী লাল হয়ে যাওয়া লালচে মুখটার দিকে তাকিয়ে থেকে এসে রোদসীকে ধরে চেয়ারে বসায়। রোদসী ভয়াতুর দৃষ্টিতে শব্দের দিকে তাকায়, কিন্তু এর কারণ শব্দ খুঁজে পেল না। হঠাৎ এমন উত্তেজিত হবার কারণ কি, বা কি শুনেই মেয়েটা এত ভয় পেল? শব্দ রোদসী লাল হয়ে যাওয়া লালচে মুখটার দিকে তাকিয়ে থেকে সেই রোদসীকে ধরে চেয়ারে বসায়। রোদসী ভয়াতুর দৃষ্টিতে শব্দের দিকে তাকায়, কিন্তু শব্দ এর কারণ খুঁজে পেল না। হঠাৎ এমন উত্তেজিত হবার কারণ কি, বা কি শুনেই মেয়েটা এত ভয় পেল? হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে শব্দ রোদসীকে পরোক্ষ করে বলে, তুই উচ্ছ্বাসকে চিনিস? রোদসী শব্দের পানে চমকে তাকায়। রোদসীর চোখ দিয়ে অনবরত পানি উপচে পড়ছে। কান্না তাড়নায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও কোনো মতে মাথা নাড়ায়। তাই শব্দ কিছুটা উচ্চ স্বরে জিজ্ঞেস করে, মুখে বল। হ্যাঁ হ্যাঁ, উর্জার বাবাই উচ্ছ্বাস। এতদিন তাহলে এটাই লুকোচ্ছিলি? আমি লুকাচ্ছিলাম না ভাইয়া। আমার আগেই সন্দেহ হয়েছিল যখন উচ্ছ্বাস বলেছিল তার বউ পালিয়েছে। অন্যদিকে তুইও তোর ভাষ্যমতে অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়েছিস। আর উর্জাই কেন উচ্ছ্বাসের মতো দেখতে হবে অনেকটা, তবু আমি পাত্তা দেইনি আমার ভাবনাগুলো, এবং আমি কিছু বলিও নি। এটা তুই কেন করলি? ছেলেটা যথেষ্ট ভালো, ওর দোষ আমি কোথাও দেখতে পাচ্ছি না। মানছি উচ্ছ্বাসের অ্যাঙ্গার ইস্যু আছে, তাই বলে তুই ওকে একা করে ছেড়ে চলে আসবি এভাবে? ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? তোকে ভুল কেন বুঝবো? ভুল তো আমার হয়েছে। তোর ব্যাপারে না জেনে এতদিন এখানে বোনের মতো আগলে রেখেছি। রোদসী শব্দের দিকে তাকায়। এতদিনের পরিচিত শব্দ আর আজকের শব্দের সাথে কোনো মিল নেই। এই শব্দকে রোদসী কখনো দেখেনি, চেনে না। শব্দ সোফায় ধপ করে বসে নিজের চুল খামচে টেনে ধরে। মাথায় আর একটা চিন্তা জেগে বসেছে। কিছুক্ষণ পর রোদসীর দিকে তাকালো। রোদসী কান্না করছে তো করছে, কান্নার দমকে চোখ মুখ কেমন লালচে হয়ে ফুলে গেছে। রোদসী চোখ মুছে উঠে শব্দের বিপরীত পাশে সোফায় বসে বলে,
ভাইয়া লেট মি এক্সপ্লেন। তুই এক্সপ্লেন নিয়ে পড়ে আছিস এখনো? একবার চিন্তা করে দেখ তো, উচ্ছ্বাস যখন জানবে তার বউ আমার বাসায় পুরোটা বছর ছিল আমার বোন হয়ে, আর আমি তার বউকে এদিক ওদিক খোঁজার বুদ্ধি দিয়েছি, তখন সে আমাকে কতটা ভুল বুঝবে। যখন সে জানতে পারবে তার বউই আমার বাসায় আমার বোনের পরিচয় থাকছে, ভাবতে পারছিস কিছু? একটা বার শুধু ভেবে দেখ, কেন করলি এসব বোন আমার? মাহাদি আমাকে ভালোবাসে আমি জানি, কিন্তু মাহাদি মেন্টালি আনস্টেবল ভাইয়া। ওর সাইকোপ্যাথিক সমস্যা আছে ভাইয়া। আমি ওর সাথে থাকতে না পেরে অতিষ্ঠ হয়ে পালিয়েছি ভাইয়া। মেন্টালি আর ফিজিক্যালি অত্যাচারগুলো আর সহ্য করতে পারছিলাম না। নিজেকে শেষ করে দেওয়ার মতো সাহস ছিল না আমার। ওকে যে বলবো সাইকোলজিস্ট দেখাতে, তাও সাহস হচ্ছিল না। আর এতদিন পালানোর পরও আমাকে সাইফ সাহেবের সাথে দেখে ফেলেছে। ও যে কোনো সময় কিছু একটা করতে পারে। আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক বা সাইফ সাহেবের কোনো ক্ষতি হোক। ভাইয়া আমি মাহাদির কাছে ফিরতে চাই। ও আমাকে মেরে ফেলবে। তুমি কি পারবে যে নরক থেকে পালিয়েছি আবারও আমাকে সেই নরকের মধ্যে ঠেলে দিতে? ও আমাকে ধরতে পারলে কি করবে আমি জানি না। ও রাখলে মানুষ খুন করার মতো ক্ষমতা রাখে। সেই রাগ আমি আমার নিজের চোখে দেখেছি ভাইয়া। ও আমাকে শেষ করে ফেলবে ভাইয়া। তখন আমার নিজেকে শেষ করে ছাড়া আর কোনো উপায় থাকবে না। এসব বলতে বলতে রোদসী শব্দের হাত ধরে বেশ উচ্চস্বরে কান্না করে দিল। শব্দ শেষের কথাটা শুনে বুক কেঁপে উঠল। আসলেই তো, শব্দ জানে উচ্ছ্বাসের অ্যাঙ্গার ইস্যু সম্পর্কে, আর ও নিজে শুনেছে উচ্ছ্বাস রোদসীকে ধরতে পারলে কি কি করতে চেয়েছে। হাজার হোক, রোদসী ও নিজের আপন বোন না হলেও তার থেকে কম কিছু না। শব্দ রোদসীর মাঝে শ্রেয়াকে পেয়েছে। রোদসীকে শব্দ অনেক ভালোবাসে। শ্রেয়ার পরে শব্দের আপন বলতে যদি কেউ থেকে থাকে সেটা রোদসী। শব্দের ভাবনার মাঝে রোদসী আবারও বলে উঠল, আমি চাই না আমার জন্য বা ওর জন্য বেবির কোনো ক্ষতি হোক। আর ও এখনো জানে না বেবিটা কার, তাই আমি ওকে বাবুর আশেপাশে আসতে দিতে পারবো না। ও ঠিক নেই ভাইয়া। ও কি থেকে কি করে বসবে আমি পারবো না। শব্দ চমকে উঠল, তড়িৎ রোদসীর দিকে তাকায়, তারপর বলে, কিন্তু উচ্ছ্বাস বাবুকে দেখেছে এবং হিসাব করে বের করেছে বেবিটা ওর। তোকেও হন্যে হয়ে খুঁজছে। আমি কি করবো বুঝতে পারছি না। কার দিকে যাব, তুই নাকি বন্ধু? এসব বলে আবারও শব্দ তার মাথার চুল খামচে ধরল। আর রোদসী যখন শুনল উচ্ছ্বাস বেবির কথা বুঝে ফেলেছে, মাথা পুরোই ফাঁকা হয়ে গেল। কিছুটা থম মেরে বসে থেকে হঠাৎই বলে ওঠে, ভাইয়া আমি পালাবো। হ্যাঁ, ইন্ডিয়া যাব। আমাকে একটু সাহায্য করো। আমি ওর কাছে যেতে চাই না। আমি ওর থেকে আবারও পালাবো। ও আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলবে ভাইয়া। আমি আর ওই নরকে যেতে চাই না। তুমি আমাকে যে কোনো একটা ব্যবস্থা আগে করে দাও। আমি দেশ ছাড়লে তো আর আমাকে খুঁজে পাবে না। তুমি কখনো ওকে কিচ্ছু বলবে না। শব্দের মনে হচ্ছে আজকে শুধু চমকানোরই দিন। এত এত চমকপ্রদ কথা সে হজম করতে পারছে না। উচ্ছ্বাসের বলা বউ পালানো, রোদসী থেকে জানা বরের বাড়ি থেকে পালানো, রেন্তিহাকে উচ্ছ্বাসের মতো লাগা, একই চোখ, এগুলো কখনোই কোইন্সিডেন্স হতেই পারে না। শব্দের আগে থেকে সন্দেহ হতো, তবুও সম্পর্কের খাতিরে রোদসীকে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু এত কিছু সামনে আসার পর কি করবে শব্দ? আচ্ছা, রোদসীর জায়গায় যদি শ্রেয়া হতো, এভাবে কান্না করতো? ভাই হয়ে কি বোনের কান্না সহ্য করতে পারত? কি করবে শব্দ? রোদসীকে সাহায্য? পরে যদি উচ্ছ্বাস জানতে পারে, কি হবে এই সম্পর্কের অদূর ভবিষ্যৎ? আর উচ্ছ্বাস কি কখনোই পারবে না তার মেয়েকে আদর করতে, একটু ধরে দেখতে? এ কেমন বাবা হলো? রোদসী উচ্ছ্বাসের বাবা হওয়ার বেশ টাইমটা কেড়ে নিচ্ছে। কোন দিকে যাবে শব্দ? শব্দ সকাল সকাল উচ্ছ্বাসকে কল করলে ওকে লাইনে পায় না, তাই হসপিটালে চলে যায়। রোদসীর সাথে রাতের পরে আর কথা বলেনি, শুধু মিলি খালাকে বলে এসেছে রোদসী বাসা থেকে যেন কোথাও না যায়। তারপরে সে হসপিটালে চলে আসে। এত এত প্রেশারের মধ্যে শব্দ উষাকেও সময় দিতে পারে না। এতে অবশ্য মেয়েটা অত আগের মতো নারাজ হয় না। এই জন্য শব্দের উষাকে আরো ভালো লাগে। উষার কথা মনে পড়তেই শব্দ হাসলো। তারপর ফোন বের করে উষার সাথে কথা বলে। কথা বলার এক সময় জানতে পারে কালকে রাতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় যেতে না যেতেই উচ্ছ্বাসকে ব্যবসার কাজে বাইরে যেতে হয়েছে। উচ্ছ্বাস নাকি যেতে চায়নি, তবুও জোর করে পাঠানো হয়েছে। উদয় নতুন বিয়ে করেছে, ওকে তো আর একা পাঠানো যায় না। যদি রুহিকে পাঠাতে চাই তাহলে ওর পাসপোর্ট আর ভিসার জন্য সময় লাগবে। আর এটা যেহেতু এমার্জেন্সি, তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও যেতে হয়েছে। তারপর কথা শেষ করে শব্দ কিছুক্ষণ থম মেরে বসে রোদসীর ব্যাপারটা ভাবে। আচ্ছা,
যদি রোদসীকে পালাতে সাহায্য করে তাহলে কি বন্ধুর প্রতি বেশি অন্যায় হয়? এসব ভাবতে ভাবতে ডিউটি শেষ করে বাসায় আসে, কিন্তু আজকেও রোদসীর দেখা পায় না। মিলিখালা থেকে জানতে পারে রোদসী প্রয়োজন ছাড়া আর ঘর থেকে বের হয়নি। রিন্তিহাকে নিয়ে ঘরেই রয়েছে। শব্দ একটা বড় শ্বাস টেনে নিজেও নিজের রুমের দিকে চলে যায়। খাওয়া দাওয়া করার ইচ্ছে করছে না। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় কিছু সময় শুয়ে থেকে ভাবে, তারপর কি মনে করে ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে। সাইফ মাত্রই স্টাডি রুম থেকে এসে ফ্রেশ হতে যাবে, তখনই তার মোবাইল ফোনটা তার যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। সাইফ সামনে এগিয়ে ফোনটা হাতে নেয়, তারপর ঘড়ির দিকে তাকায়। রাত 2টোর মতো বাজে। এই সময় এই নাম্বার থেকে কল আসায় কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়। কল রিসিভ করার আগেই কলটা কেটে যায়। তাই সাইফ কল ব্যাক করতে গেলেই আবারও একই নাম্বার থেকে কল আসে। এবার আর সময় ব্যয় না করেই সাইফ কলটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ভেসে আসলো এক পুরুষের উত্তেজিত কণ্ঠে বলা কথা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থাকতে আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।